আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH আমরা রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে এর আগে বারবার করে বলেছিলাম যে এ রাজ্যে বিভিন্ন জায়গায় খারিজি মাদ্রাসার নামে, সামনে দেখাচ্ছে মাদ্রাসা, খারিজি মাদ্রাসার নামে পিছনে নানা রকম বেআইনি কার্যকলাপ চলতো। এই খবর তুলে ধরেছি আমরা বারবার, এবং সেই খবরে এক প্রকার শিলমোহরও বারবার পড়েছে, কারণ এইসব খারিজি মাদ্রাসা অর্থাৎ বেআইনি মাদ্রাসা যার কোনো সরকারি স্ট্যাম্প নেই, সরকারি পারমিশন নেই, সেই সমস্ত জায়গায় এর আগেও রেড হয়েছে, এর আগেও ভয়ঙ্কর লিটারেচার, কাগজপত্র, তথ্য পাওয়া গিয়েছে। এইবার কিশলয়ের অগ্নিবাণের শুরুতে ব্রেকিং নিউজ, আবারও খারিজি মাদ্রাসায় সন্ত্রাসে আর্থিক সহায়তার অভিযোগে ইডির হানা, বিদেশি অর্থ দিয়ে অনুপ্রবেশে মদতের অভিযোগ, দেশের 13 জায়গায় ইডির হানা, পশ্চিমবঙ্গ, দিল্লি সহ একাধিক রাজ্যে হানা দিয়েছে ইডির হানা, এবং পরপর জায়গায় ইডি হানা দিচ্ছে, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। 13টি জায়গায় হানা হয়েছে, পশ্চিমবঙ্গের 3 জায়গায়, হাড়োয়া 3টি খারিজি মাদ্রাসায় হানা হয়েছে, একটি হাসপাতালে হানা হয়েছে। স্পষ্ট হচ্ছে যে একদিকে যেমন সামনে মুখোশ হিসেবেই খারিজি মাদ্রাসাগুলো চালানো হতো, বেআইনি মাদ্রাসাগুলো চালানো হতো, কিন্তু পিছনে আসলে সন্ত্রাসের জন্য টাকা নয়ছয় করা থেকে শুরু করে অন্যান্য ভয়ঙ্কর বেআইনি কাজ চলতো এই মাদ্রাসাগুলোর আড়ালে। সন্ত্রাসে আর্থিক লেনদেনের খবর উঠে আসছে, FCR এর মাধ্যমে বিদেশ থেকে টাকা আসতো, UK থেকে টাকা আসতো, এই মাদ্রাসাগুলো সেই টাকা আসতো চ্যারিটেবল ট্রাস্টের নামে, হাসপাতালের নামে, এবং তারপর সেই টাকা ব্যবহার হতো এই সন্ত্রাসের কাজে অথবা অন্যান্য বেআইনি কাজে। কোথায় এরকম হানা চললো একবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের দেখাচ্ছি। ATS, ইডি এবং পুলিশ টিম কোথায় হানা দিল গোটা দেশে দেখুন। পশ্চিমবঙ্গে যেমন হানা হলো, তেমনই এদেশের অন্যান্য রাজ্যেও হানা হলো। গ্রাফিক্সে নিতে বলবো, পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র। ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি কোথায় আজকে 13টি জায়গায় টোটাল হানা দিয়েছে, অর্থাৎ এই 1, 2, 3, 4, 5টি রাজ্যের 13টি জায়গায় হানা হয়েছে, 5টি রাজ্যের 13টি জায়গা। পশ্চিমবঙ্গের হাড়োয়ার 3টি জায়গা রয়েছে, 3টি মাদ্রাসা রয়েছে, এবং খারিজি মাদ্রাসা, বেআইনি মাদ্রাসা, তারই সঙ্গে একটি হাসপাতাল। সেই হাসপাতালের চ্যারিটেবল ট্রাস্টের নামেও টাকা আসতো বিদেশ থেকে, সেই টাকা ব্যবহার হতো সন্ত্রাসবাদ এবং মৌলবাদের কার্যকলাপে, এমনটা ভয়ঙ্কর খবর উঠে আসছে। ভাবুন, আপনার পাড়ায় একটি হাসপাতাল চলছে, সেখানে এইরকম কার্যকলাপ চলছে যা খবরে উঠে আসছে। পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রে এই ইডি এবং ATS এর হানা হয়েছে। ইডি এবং ATS এর হানা মানে কি? টেররের অ্যাঙ্গেল রয়েছে, সন্ত্রাসের অ্যাঙ্গেল রয়েছে। অ্যান্টি টেররিজম স্কোয়াড হানা দিচ্ছে মানে কি? সন্ত্রাসের অ্যাঙ্গেল রয়েছে। ইডি হানা দিচ্ছে মানে কি? আর্থিক যোগ রয়েছে, অর্থাৎ টাকা আসতো বিদেশ থেকে, অন্যান্য জায়গা থেকে, সেই টাকা ব্যবহার করে সন্ত্রাসের কাজে মদত চলতো। বাইরে মুখোশ হিসেবে দেখানো হতো এটা একটা খারিজি মাদ্রাসা চলছে। খারিজি মাদ্রাসা মানে বেআইনি মাদ্রাসা, সরকারের কোনো স্ট্যাম্প নেই। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন ধরে বাম সরকার, তারপর তৃণমূল সরকার, কি করে চলছিল এই খারিজি মাদ্রাসাগুলো, কিভাবে চলছিল এই হাসপাতাল, যেখানে এরমভাবে টাকা এদিক ওদিক করা হতো, সন্ত্রাসের কাজে ব্যবহার হতো। প্রশ্ন উঠছে, এবং আমরা সরাসরি আঙুল তুলছি বাম সরকার এবং তৃণমূল সরকারকে, যারা এগুলোকে চলতে দিয়েছে, এবং এবার এসে এগুলোর পিছনে ATS, এর পিছনের রহস্যগুলো বেরিয়ে আসছে ATS এবং ইডির হাত ধরে। আমি দেখাই পশ্চিমবঙ্গে কোথায় হানা হয়েছে, পশ্চিমবঙ্গের ছবিগুলো দেখাচ্ছি, এবং পশ্চিমবঙ্গে যে জায়গাগুলোতে, যে খারিজি মাদ্রাসাগুলোতে, যে হাসপাতালগুলোতে ইডি এবং ATS এর রেড চলেছে, বাইরে থেকে ATS এসে রেড করেছে, সেগুলো দেখাচ্ছি। হাসনাবাদ, উত্তর 24 পরগনা, হাসনাবাদের একাধিক জায়গা, হাড়োয়া, উত্তর 24 পরগনা, ডোমকল, মুর্শিদাবাদ, রঘুনাথপুর, মুর্শিদাবাদ এবং কলকাতা, এই জায়গাগুলোতে পরপর রেড হয়েছে।
ছবিগুলো দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে ইডি এবং এটিএস, তারপরে ম্যাপটাও দেখাচ্ছি, ছবি এবং ম্যাপের মাধ্যমে বোঝাচ্ছি কিভাবে ইডি এবং এটিএস যৌথভাবে এ রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে। সেই জায়গাগুলোর মধ্যে মূলত খারিজি মাদ্রাসা রয়েছে, আর রয়েছে হাসপাতাল। আর যাদের হাসপাতাল, যাদের বাড়ি, যাদের যোগ পাওয়া যাচ্ছে, তারা তৃণমূল ঘনিষ্ঠ বলে উঠে আসছে। সকাল থেকে রিপাবলিক বাংলায় একদিকে যেমন রথযাত্রার ছবি দেখিয়েছি, তেমনই গুরুত্ব সহকারে আমরা দেখিয়েছি কিভাবে এ রাজ্যে খারিজি মাদ্রাসার আড়ালে বা হাসপাতালের আড়ালে, চ্যারিটেবল ট্রাস্টের আড়ালে, বিদেশের থেকে টাকা আসার আড়ালে আসলে সন্ত্রাসে মদত দেওয়ার কাজ চলতো এবং ঘনিষ্ঠ অবস্থায় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী এবং নেতার লোকাল নাম উঠে আসছে যারা এই কাজে যুক্ত ছিল। দর্শকদের জন্য আজকের প্রশ্ন, আপনাদের প্রশ্ন করছি যারা কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, ইউটিউব এবং টুইটারের মাধ্যমে, এক্স হ্যান্ডেলের মাধ্যমে, আপনারা এর উত্তর দিতে পারেন। সন্ত্রাসে মদত দিতে কি জেহাদি পুশ ছিল সিপিএম এবং তৃণমূল? সিপিএমূল আমি প্রশ্নই কেন করছি, কারণ হচ্ছে 34 বছরের সিপিএমের শাসন এবং বামফ্রন্টের শাসন এবং তারপর 15 বছরের তৃণমূলের শাসনে বারবার অভিযোগ উঠেছে যে খারিজি মাদ্রাসার বাড়বাড়ন্ত হয়েছে, সংখ্যায় বেড়ে চলেছে। কেন সেগুলোকে আটকানো হয়নি? কেন রাজ্যের পুলিশ সেগুলোকে আটকায়নি? কেন রাজ্য পুলিশ ব্যবস্থা নেয়নি? কেন রাজ্য পুলিশ এগুলোর বাড়বাড়ন্ত হতে দিয়েছে? তোষণের কারণে, তোষণ করার কারণে, ভোট ব্যাংকের কারণে, ভোট বাক্সের কারণে? খারিজি মাদ্রাসা বন্ধ করলে মুসলমান ভোট পাওয়া যাবে না সেই কারণে? সোজা কথা, সোজা ভাষায় বলছি, খারিজি মাদ্রাসা হচ্ছে বেআইনি। যেমন একটি বেআইনি স্কুল চলতে পারে না, তেমনি একটি বেআইনি খারিজি মাদ্রাসা চলতে পারে না। এবং পুলিশ এতদিন ব্যবস্থা নেয়নি তোষণের কারণে, এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে কিশলয়ের অগ্নিবাণে, সাফ কথা বলছি। আমি পরের ব্রেকিং নেব, একটু আগেই জানাচ্ছিলাম তৃণমূলের নেতার যোগ উঠে আসছে। কিশলয়ের অগ্নিবাণের পরের ব্রেকিং, ব্যাক টু ব্যাক ব্রেকিং, দ্রুত পরপর খবরের দিকে নজর রাখছি। খারিজি মাদ্রাসার নামে টাকার লেনদেন, বিদেশ থেকে কয়েক কোটির লেনদেন, তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতে হানা, হাসনাবাদে খারিজি মাদ্রাসা তৈরির নামে লেনদেন হয়েছে, রামেশ্বরপুরে খারিজি মাদ্রাসা তৈরির নামেও লেনদেন হয়েছে। টাকার লেনদেনে যুক্ত তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী ও তার বড় ছেলে। তদন্ত করতে হাসনাবাদে এসেছে উত্তরপ্রদেশের এটিএস। উত্তরপ্রদেশের এটিএস এসে পৌঁছেছে হাসনাবাদে। ভাবুন, উত্তরপ্রদেশ থেকে এটিএস আসছে এবং রাজ্য পুলিশ তাদের সহযোগিতা করছে। এতদিন হয়নি, এবার হচ্ছে। তার কারণ এতদিন তোষণের নামে, এতদিন তোষণ করার ফলে এইভাবে খারিজি মাদ্রাসার বাড়বাড়ন্ত হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের লোকাল নেতা হয়ে এই সন্ত্রাসে মদত দেওয়ার কাজ করে গিয়েছে এই আব্দুল্লাহ গাজী সহ একাধিক এরম ব্যক্তি। ভাবুন, আমরা যাদের, আপনারা যাদের, আমরা সবাই যাদের ওই সরকারের সিটে বসিয়ে রেখেছিলাম, তাদের দলের নেতা সন্ত্রাসের এই ভয়ঙ্কর চক্রের মধ্যে জড়িত ছিল। এর চেয়ে ভয়ানক আর কি হতে পারে? একটা প্রতিবেদন দেখাবো। আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্র সরাসরি দেখিয়েছে কিভাবে সেই তদন্ত চলেছে এবং কোথায়, কার বাড়িতে, কখন এটিএস এবং ইডির হানা পরপর যেগুলো হয়ে এসছে তার মধ্যে একটির প্রতিবেদন তুলে ধরছি। অর্ণব মৈত্র, দেখুন। হাড়োয়ার, কালিকাপুর, পণ্ডিতপোল সহ একাধিক জায়গায় যে খারিজি মাদ্রাসা আছে, সেই খারিজি মাদ্রাসার নাম করে বিদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে আসতো। সেই টাকা আনার ঘটনায় কিন্তু যুক্ত ছিল এই হাসনাবাদের রামেশ্বরপুর এলাকার আব্দুল সামাদ ও তার ছেলে। আব্দুল সামাদকে গত 2 বছর আগে গ্রেপ্তার করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য পর্যন্ত পায়। তার ছেলেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে কিন্তু এখানে আসে, এই হাসনাবাদের রামেশ্বরপুর এলাকায় আসে। তিনি কিন্তু পলাতক। শিক্ষা দেওয়ার জন্য ব্যাঙের ছাতার মতো এইভাবে অবৈধ মাদ্রাসা তারা তৈরি করে এবং সেই মাদ্রাসার নাম করে বিদেশ থেকে তারা কোটি কোটি টাকা তারা আনতো। এনে তারা এখানে বিভিন্ন খারিজি মাদ্রাসায় তারা দিত এবং এর থেকে মুনাফা অর্জন করতো এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা। দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু একইভাবে কিন্তু তল্লাশি চালাচ্ছে ইডি ও এটিএফ। তারা তাদের কাছে যেটা অভিযোগ যে উত্তরপ্রদেশের একটা বিশেষ একটা সংগঠন, সেই সংগঠনের সঙ্গে কিন্তু এরা হচ্ছে যুক্ত। এরা বিদেশ থেকে এই এলাকায় মাদ্রাসার নাম করে কোটি কোটি টাকা তারা আনতো। এনে তারা সেই টাকা মাদ্রাসার পিছনে তারা ব্যয় করতো, বাকি টাকাটা তারা নিজেদের কাজে ব্যবহার করতো। বসিরহাট থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। মৌলবাদ, সন্ত্রাসবাদ, কট্টরপন্থাকে মদত দিয়ে 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 এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে দলের মধ্যে একজন লোকাল নেতা বসে আছে যে সন্ত্রাসের টাকা নিয়ে এদিক ওদিক করে। অবশ্য নতুন কিছু নয়, সিমির সদস্যকে, সিমির প্রতিষ্ঠাতা সদস্যকে যারা রাজ্যসভায় পাঠায়
তাদের আর থেকে কি আশা করা যেতে পারে সেই প্রশ্ন থাকছেই। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে, যেখান থেকে আজকের ডিবেটের প্রথম অংশে যাব। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, ভোটের স্বার্থে জঙ্গি পুষেছিল বাম তৃণমূল, শুধুমাত্র ভোট ব্যাংক বজায় রাখতে জঙ্গিও রেখে দিয়েছিল? এর চেয়ে দেশদ্রোহী কাজ, এর চেয়ে মানুষ বিরোধী কাজ এ রাজ্যের মানুষের পক্ষে ভয়ঙ্কর কাজ আর কি হতে পারত, সেই প্রশ্ন নিয়ে আজকের প্রথম অংশে যাচ্ছি। কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনে টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শোতে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। প্রীতম দত্ত বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, কাজী মাসুম আক্তার শিক্ষাবিদ আমার সঙ্গে রয়েছেন, সুদীপ্ত সরকার আইনজীবী আমার সঙ্গে রয়েছেন, শামসুর আলী মল্লিক কার্যকরী সভাপতি আইএসএফ পশ্চিমবঙ্গের আমার সঙ্গে রয়েছেন, দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন, দেবাশিস চৌধুরী অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন। কাজী মাসুম আক্তারকে দিয়ে শুরু করব, ওপেনিং রিমার্ক প্রত্যেককে 30 সেকেন্ডস করে দেবো। কাজী মাসুম আক্তার স্যার, আমার প্রশ্ন হচ্ছে খারিজি মাদ্রাসা এতদিন চললো কেন? এতদিন এই খারিজি মাদ্রাসাগুলোর পিছনে যেখানে সন্ত্রাসের জন্য টাকা আসতো বিদেশ থেকে, সেগুলো চলতে দিল কারা? এর আগে সরকারগুলো করছিল কি? 30 সেকেন্ডস। দেখুন, এই স্বাধীনতা হয়ে গেছে 77 বছর। এই বাংলায় আপনাদের মতো মেনস্ট্রিম মিডিয়া আর এই সরকারের যারা মূল নেতা, তাদের দ্বারা খারিজি মাদ্রাসার চর্চাই প্রথম। খারিজি মাদ্রাসাকে যে চর্চা করা যায়, এই চর্চা কিন্তু এতদিন হয়নি। তাই আমার মতে বলে সম্পূর্ণ অপাঙ্ক্তেয় উপেক্ষিত খারিজি মাদ্রাসা এই আপনাদের মতো মিডিয়া এবং এই সরকারের জন্য যাতে উঠল, এরা পাত্তা পেত না, এতদিন তো গুরুত্ব ছিল না, এতটাই উপেক্ষিত, এতটাই নজরের আড়ালে ছিল। খারিজি মাদ্রাসা নিয়ে যে আলোচনা হচ্ছে, ওদের টাকার সংস্থাটা কোথায় আজকের আলোচ্য বিষয়। টাকাটা আসে কোথায়? এফসিআরএ, বিদেশি ফান্ড থেকে টাকা আসে মূলত বড় বড় খারিজি মাদ্রাসাগুলো, আর লোকাল কালেকশন আর জাকাতের টাকা, এই টাকারই মূলত খারিজি মাদ্রাসাগুলো চলে। এই যে বিদেশ থেকে টাকাগুলো আসছে, প্রশ্ন যাচ্ছে, এটা স্বাভাবিক কথা, এই প্রশ্ন অনেকদিন ধরে প্রশ্ন, যে সেগুলো বৈধভাবে সরকারি অনুমোদনই আসছে তো? মানে আমরা জানি এফসিআরএ ফান্ড নিতে গেলে সরকারের অনুমোদন লাগে, সেই অনুমোদন আছে তো নাকি হুন্ডির মাধ্যমে, অবৈধ হুন্ডির মাধ্যমে, যাকে হাওলা বলে, হাওলা, অবৈধ হাওলার মাধ্যমে সেই টাকা বিভিন্ন বেসরকারি অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে এই মাদ্রাসায় আসছে বিশেষ কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য। আজকের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয় এটাই হচ্ছে মূল উপজীব্য। 77 বছর ধরে তাহলে এইটা চললো, কারা চালালো? কারা এই কাজটা করলো? কেন নজর আসেনি? না, এর আগে তো সরকার ছিল, আমরা তো ভোট দিতাম, পুলিশ ব্যবস্থা তো ছিল, কেউ জানতে পারলো না যে খারিজি মাদ্রাসায় বিদেশ থেকে টাকা আসছে এবং সেই টাকা সন্ত্রাসের জন্য ব্যবহার হচ্ছে? আরে বুঝুন, মুসলমান সমাজ মমতাকে ভোট দিয়েছে তো, 15 বছরে একটা অনুদানপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসা, আধুনিক মাদ্রাসা মমতা তৈরি করেনি, একটা তৈরি করেনি। 614টা যা মাদ্রাসা ছিল বাম আমলে ছিল, যেগুলো আধুনিক সিলেবাস ফলো করা হয়, তাহলে তৃণমূল আমলে তৈরি হয়েছে কোনটা? এগুলো তৈরি হয়েছে। এগুলো 4000 থেকে এখন 7000-এর মতো। কতগুলো? তৃণমূল আমলে 4000 থেকে 7000 খারিজি মাদ্রাসা বেড়েছে, বেশ প্রায় 7000-এর মতো। যারা সরকার এখন যে তদন্ত করছে, দেখলেন ভালো করে তদন্ত করলে এগুলো পাওয়া যাবে। এই মাদ্রাসাগুলো মসজিদের সাথে 2-3টে রুম নিয়েও কোথাও কোথাও আছে, আবার কোথাও কোথাও 2-3টে 4তলা বিল্ডিং বড় বড় আছে। এই টাকার ফান্ড আসছি আমি এক্ষুনি বলুন, পরে এখনই বলে দিই, 3 লাইনে বলছি। এরা কারা চালায়? একটা হচ্ছে একটু সৎ লোক, তারা হয়তো অত খারাপ নয়, তারা মুসলমান ইসলামিক শিক্ষা দিতে চায়, তাই চালায়, সেই সংখ্যাটা বড্ড কম। সেকেন্ড হচ্ছে বিভ্রান্ত, তারা জানি না এই ছেলেদেরকে সেখানে কি লাভ, কোরআন হাদিস ফিকহ শিখিয়ে মুসলমানদের কি লাভ। শামসুর আলী মল্লিককে জিজ্ঞেস করি। থার্ড যেটা হচ্ছে, একটা অংশের মুসলমান আছে যারা বিদেশি ফান্ডে, তারা 1 কোটি টাকা পেলে 90 লক্ষ টাকা অন্য খাতে লাগায়, 10 লক্ষ টাকা। স্যার, আমি শামসুর আলী মল্লিক কার্যকরী সভাপতি আইএসএফ, আমার আপনার কাছে প্রশ্ন, খারিজি মাদ্রাসায় যে কথা স্যার বলছিলেন, কাজী মাসুম আক্তার স্যার বলছিলেন টাকা আসে, সেই টাকা এদিক ওদিক চলে যায়, এর আগে সরকারগুলো দেখেইনি, এবং সন্ত্রাসের সঙ্গে যুক্ত এই খারিজি মাদ্রাসাগুলোর কোনো ব্যবস্থা হয়নি এতদিন। এমনকি তৃণমূল কংগ্রেসের একজন নেতা এই খারিজি মাদ্রাসার সঙ্গে যুক্ত, যে টাকা সন্ত্রাসের জন্য ব্যবহার হতো, এটিএস কে আসতে হচ্ছে। স্যার, আপনারা কি এগুলো কি বলবেন এই নিয়ে? শামসুর আলী মালিক, 30 সেকেন্ডস। আরেকবার
প্রশ্ন করছি স্যার, খারিজি মাদ্রাসার পিছনে সন্ত্রাসে মদত দেওয়ার কাজ চলতো, বিদেশ থেকে টাকা আসতো, এগুলো তো বন্ধ হওয়া উচিত। এতদিন বন্ধ হয়নি কেন? কেউ আওয়াজ তোলেনি কেন? এখন সরকার পরিবর্তনের পর এগুলো নজরে আসছে বা এটিএস রেড করছে বা পুলিশ ধরছে, এর আগে হয়নি কেন স্যার? বলুন শামসুর আলী মল্লিক। হ্যাঁ, প্রথমত খারিজি মাদ্রাসা সম্পর্কে মানুষের যে ধারণাগুলো আছে, এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল ধারণা। আমি পক্ষকে এবং মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করব যে আপনারা খারিজি মাদ্রাসা পরিদর্শন করুন, দেখুন সেখানে কি তৈরি হয়। খারিজি মাদ্রাসাগুলো বাস্তবে এক একটা অনাথ আশ্রম, সেখানে গরিব অসহায় বাচ্চারা পড়াশোনা করে বিনা পয়সায়। এবার চাঁদা, সহযোগিতা, ডোনেশন কোথা থেকে আসবে এটা তো রাষ্ট্র ঠিক করে দেয় না, কোনোদিন কোনো রাষ্ট্র ঠিক করে দেয়নি। এবং কোনো ধর্মীয় সংগঠনকে রাষ্ট্র কোথা থেকে টাকা আসবে, রাষ্ট্রের নিয়মে টাকা আসছে কিনা, যদি স্যার অনাথ আশ্রম হলে এটিএস আসছে কেন? অ্যান্টি টেররিজম স্কোয়াড আসছে কেন অনাথ আশ্রমে? অনাথ আশ্রম হলে অ্যান্টি টেররিজম স্কোয়াড এসে হানা দিতে হচ্ছে কেন? না না না, হানা না, আপনারা আসুন না, আমি বলছি আসুন, দেখুন সেখানে কি হচ্ছে। সত্যি সেই ধরনের বানিয়ে তো কোনো গল্প বলে হয় না। যদি সেটা হয় স্পেসিফিক, যদি অভিযোগ থাকে, আমরা ব্যক্তিগতভাবে, আমি আইএসএফ হিসাবে বলছি না, আমরা মুসলমান সমাজের প্রতিনিধিরা সেই মাদ্রাসাকে আমরা বন্ধ করে দেবো যদি এ ধরনের প্রমাণ হয় যে ওতে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে এবং বিদেশি না, আমি বলছি খারিজি মাদ্রাসাগুলো কে কন্ট্রোল করে? এগুলো নিশ্চয়ই একটা কন্ট্রোল থাকতে হবে তো স্যার, নাকি এরা নিজের মতো কাজ করে? কোনো মনিটরিং সিস্টেম আছে? মনিটরিং সিস্টেম আছে? খারিজি শব্দটার অর্থ বুঝতে হবে। খারিজি শব্দটার অর্থ হচ্ছে এখানে রাষ্ট্রের মদত নেই, ঠিক আছে? মনিটরিংটা কে করবে? সরকারি যে শিক্ষা, আমাকে শেষ করতে দিন। বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি মনিটরিং এর ব্যবস্থা থাকে, তাহলে খারিজি মাদ্রাসা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, অসুবিধা কিছু নেই। যে সমস্ত খারিজি মাদ্রাসা সরকারের রেজিস্ট্রেশন নেয়নি, সোসাইটি রেজিস্ট্রেশন নেয়নি, ট্রাস্টি রেজিস্ট্রেশন নেয়নি, তাদেরকে আপনারা মিডিয়ার মাধ্যমে এবং সরকার মাধ্যমে রেজিস্ট্রেশন নিতে, আপনারাই একটা সোসাইটি বা ট্রাস্টের আরে আমি আপনাকে আনইন্টারাপ্টেড বলতে দিলাম স্যার, আপনাকে কাজীদা কাউন্টার করবে। তার আগে আমি আবারও প্রশ্ন করছি, আপনি বলছেন অনাথ আশ্রম, অনাথ আশ্রমে যদি সত্যি শিশুরা থাকে, তাদেরও ওয়েলফেয়ার সঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা, তার জন্য মনিটরটা কে করবে? এইভাবে ইন্ডিপেন্ডেন্টলি অনাথ আশ্রম চালানো যায় নাকি? কাজীদা কাউন্টার করবে। আমি আবারও বলছি, যদি ট্রাস্টির আন্ডারে না থাকে, যদি সোসাইটির আন্ডারে না থাকে, সেই সমস্ত খারিজি মাদ্রাসাগুলোকে আপনারা খারিজ করে দিন। 90% খারিজি মাদ্রাসা টাকা করতে গেল আর কি খরচালো তার অডিট নেই, কোনো হিসাব নেই, কোনো পত্র নেই। ছেলে মেয়েদের অনেক সময় পাঠানো হয়, বিশেষ করে ছেলেদেরকে ওই লোকের বাড়ি বাড়ি চাল আর আলু ভিক্ষা করতে, চাল আলু ভিক্ষা করতে। এটা একটা বড় অংশের মাদ্রাসা। আর রেজিস্ট্রেশন পেতে গেলে একটু বলে নি, একটু বলে নি, আর রেজিস্ট্রেশন পেতে গেলে শামসুল সাহেব, তার একটা বিধি আছে, তার জন্য নির্দিষ্ট পরিমাণ বিল্ডিং লাগবে, আধুনিক সিলেবাস লাগবে, শিক্ষক লাগবে, ছাদ লাগবে। কে মনিটর করবে কি পড়ানো হচ্ছে? আধুনিক সিলেবাস একটা খারিজি মাদ্রাসা অনুমোদন পাবে না, কারণ আধুনিক সিলেবাস নেই। ওখানে কোরআন থেকে পড়ানো হয়, কিন্তু কোরআনে মারা যায় না। যাই পড়ানো একটা মনিটরিং হতে হবে তো। আমি প্রীতম দত্তের কাছে আসি। প্রীতম দত্ত, শামসুর আলী মল্লিক বলছেন এগুলো অনাথ আশ্রম, এসে দেখুন এখানে কি ভালো কাজ হয়। আমার প্রশ্ন হচ্ছে, এটিএস কেন যাচ্ছে অনাথ আশ্রমে? ইডি কেন যাচ্ছে অনাথ আশ্রমে? এই অনাথ আশ্রমই যদি হয়, তাহলে মনিটরিং কে করবে? বাচ্চাগুলোকে কিভাবে রাখা হচ্ছে সেটা কে দেখবে? এদের কোনোভাবেই বাচ্চাগুলোকে, আমি বলতে চাইছি না, কিন্তু আমি মানে দর্শকরা বুঝবেন যে মনিটরিং সিস্টেমের কত দরকার যেখানে শিশুরা থাকে। বলুন প্রীতম দত্ত। প্রথম কথা হচ্ছে জয় জগন্নাথ, এবং আজকে প্রত্যেক পশ্চিমবঙ্গ, শামসুর আলী মল্লিক, আসছি আবার আপনার কাছে, আসছি শামসুর আলী মল্লিক। এবং যারা ভারত মাতা কি জয় বলে, বন্দে মাতরম বলে, হিন্দুস্তান কি জয় বলে, প্রত্যেককে জয় জগন্নাথ। এবং জয় জগন্নাথ এই জন্য যে আজকে জগন্নাথের নাম নিয়ে, শ্রীরামের নাম নিয়ে আজকে পশ্চিমবঙ্গ বাঁচিয়ে দিয়েছেন। তার কারণ এই খারিজি মাদ্রাসা, আমরা না, বুদ্ধদেব ভট্টাচার্য, মুক্ত মোনা, উনি নাকি বলেছিলেন যে খারিজি মাদ্রাসায় জঙ্গি পেদা হয়। এবং আমরা কি দেখেছি? মুর্শিদাবাদ আনসারুল্লাহ বাংলা টিম, তার সদস্য ওখানে চলে এসছে, তার দিদি না বোন না পিসি হচ্ছে আপনার তৃণমূলের তোমার পঞ্চায়েতের মেম্বার,
এবং উনি ওখানে এসে শিক্ষক হিসেবে 2 জায়গায় ভোটার হয়ে গেছে এবং 2 জায়গায় ভোট দিচ্ছে। আজকে তোমাদেরই এক প্রতিবেদনে দেখলাম যে উনি বলছেন বসে বসে, হ্যাঁ আমি তো প্রায় 3000 রোহিঙ্গাকে নিয়ে এসেছি, এখানে প্রচুর রোহিঙ্গারা থাকে, আপনার সাউথ 24 পরগনা বসিরহাট নাম করে বললেন রোহিঙ্গারা থাকেন। এই যে যারা এতদিন আমাদেরকে বলতেন না কোথায় রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা, তাদেরকে ওই প্রতিবেদনটা সবাইকে হোয়াটসঅ্যাপ করে দিন যে রোহিঙ্গা কোথায় দেখতে পাবেন। এবং আজকে যে দেখুন এই যে ইসলামী যা সিস্টেম, যে দারুল হারাম, মানে আপনার 40% নিচে যতদিন থাকবে তখন ততদিন দারুল হারাম, তখন ওই সেকুলার গান গাইবে, যেই সেটা 40% ওপরে চলে যাবে তখন ওই কাশ্মীর হয়ে যাবে, তখন সেটা দারুল ইসলামে পরিণত হবে। এইটা হচ্ছে তাদের টেন্ডেন্সি এবং সেটাই করে এসছে সারা পৃথিবীতে। এরকম পরপর উদাহরণ হচ্ছে এবং সামগ্রিক উদাহরণ হচ্ছে আজকে বাংলাদেশ। সেখান থেকে পশ্চিমের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে যে সরকারটা এসছে সেই জন্য তুমি এইগুলো দেখতে পাচ্ছ। আজকে যে সরকারটা দিল্লিতে আছে সেই জন্য এটিএসের বাংলা আনসারুল্লাহ বাংলা টিম দেখতে পেয়েছো, নাহলে এর আগে মুখ্যমন্ত্রী খারিজি মাদ্রাসার জঙ্গি পায়দা হয় বলার পর তারপর আমরা কি দেখেছি, প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে, ওনাদের পত্রিকায় ক্ষমা চাইতে হয়েছে। এবং তারপর সরকার কি দেখলাম, মানে বড় কমিউনিস্টের পর ছোট কমিউনিস্ট মমতা ব্যানার্জি এসে কি করলেন, সিমি সবচেয়ে বড় টেরোরিস্ট অর্গানাইজেশন তারকে রাজ্যসভায় পাঠিয়ে দিলেন। এরা দেশদ্রোহী দেশবিদ্রোহী। তো সুতরাং আজকে যে জনতাদের পার্টি আজকে এসছে, ভারতীয় জনতা পার্টি, তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার, শুভবন্দী সরকার এসছে এবং তিনি আজকে ভারতের জন্য কাজ করছেন, ভারতবর্ষের জন্য কাজ করছেন। দেশবিরোধী কাজ এখানে চলবে না। আমরা তো বলছি যে প্রত্যেক জায়গায় কোরআন থাকুক, সাথে পাশে কম্পিউটার থাকুক। আমি এখান থেকে প্রশ্ন করছি শামসুর আলী মল্লিক, আমার একটা প্রশ্ন, মাদ্রাসা থেকে খারিজি মাদ্রাসা, আমি বলছি খারিজি মাদ্রাসা থেকে পড়াশুনো করে বেরোনো একজন অ্যাচিভার, একজন তুখর স্টুডেন্ট, যিনি একজন ইঞ্জিনিয়ার হয়েছেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে একটা অ্যাচিভমেন্ট করেছেন, নাসা ইসরোতে কাজ করেছেন, এরকম একজন পাবেন আপনি? কারণ সেখানে পড়াশুনো করানোই হয় না, সেখানে পড়াশুনো করানোই হয় না। তারপর আমি একটা বাইট শোনাবো, একটু বলার সুযোগ দিই। বলুন। 30 সেকেন্ড হচ্ছে আমি বিজেপি মুখপাত্র যিনি আছেন প্রীতম বাবুকে এবং মাসুমদাকে বলবো, যদিও মাসুমদা বিজেপি মুখপাত্র না, রাষ্ট্রবাদী মুসলমান, তো মাসুমদাকে এবং বিজেপির মুখপাত্রকে বলবো জয় শ্রীরাম বললেই ভগবান শ্রী রামচন্দ্রকে সম্মান জানানো হয় না। আসলে ভগবান শ্রী রামচন্দ্রের যে আদর্শ, সেই আদর্শের প্রতিফলন কিন্তু আপনাদের চরিত্রের মধ্যে থাকা দরকার। আপনি সরাসরি ইসলামকে আক্রমণ করছেন না, মোটেও না। খারিজি মাদ্রাসা নিয়ে কথাবার্তা নেই, প্রীতম বাবু বানিয়ে বানিয়ে বলার কোনো মানে হয় না। না, ইসলামকে কেউ আক্রমণ করেনি স্যার। বারবার ইসলামিক বলে কিছু লোককে, কিছু ইয়াং জেনারেশনকে বিপদে চালিত করছেন। আমি ডিসক্লেমার দেব, ইসলামকে আক্রমণ করা হয়নি, কোন ধর্মকে আক্রমণ করা হয়নি। খারিজি মাদ্রাসা নিয়ে কথা হচ্ছে, খারিজি মাদ্রাসা বেআইনি মাদ্রাসা। রোহিঙ্গা আসছে, কেন্দ্রের সরকার তো আপনাদের, তাহলে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে কেন আটকাতে পারলো না, এর জবাবও দিতে হবে আপনাদের। শুধু জয় শ্রীরাম বলে কেন আটকাতে পারলো না কেন্দ্রীয় সরকার? প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে আজকে যে বেড়া, একটা মানুষের বাড়িতে যখন কিছু হয়, গরু ছাগল ঢুকে গেলে তার বেড়া দিতে হয়, সেই বেড়াটা 2200 কিলোমিটারের বেড়া, বারবার বলার পরও বেড়া যায়নি। আজকে নতুন সরকার আসার পর 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে প্রায় 1000 তোমার কিলোমিটারের জন্য বেড়া দিয়ে দিয়েছে। আজকে 1000 একরের মধ্যে জমি দিয়ে দিয়েছে বেড়া যাওয়ার জন্য। তো সুতরাং আজকে যারা বলবেন ভেবেচিন্তে বলবেন। আপনাদের এই ওনাদের রিপাবলিকের প্রতিবেদনে আছে, আপনারা দেখুন যে তারা এতদিন আপনারা বললেন না রোহিঙ্গা কোথায়, আজকে সরকারের প্রতিবেদনে আছে রোহিঙ্গা এনে এখানে বসবাস শুরু করে দিয়েছে। বাংলাদেশের কথা হচ্ছিল, আপনি বলছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের কথা, আমি একটা বাইট শুনিয়ে সুদীপ্ত দা। হ্যাঁ, বলছি আমি ইতিহাসকে অস্বীকার করছি না। আপনি কি সাপোর্ট করেন নাকি এটিএস কে? আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমকে সাপোর্ট করেন? দাদা আপনি বলুন, আনসারুল্লাহ বাংলা টিমকে সাপোর্ট করেন না এটাকে বলুন। আনসারুল্লাহ বাংলা টিমে যখন কথা হচ্ছে, আমি একটু থামাবো। শামসুদ্দা, আমি আবার আসছি, এখনো 3 জন বলেননি, তাদেরকে আমি বলার সুযোগ দিই, তারপর আমি প্রত্যেকের কাছে দ্বিতীয়বার আসবো। আমি একবার শোনাতে চাই, খারিজি মাদ্রাসায় যেমন সন্ত্রাস যোগের কথা হচ্ছে, সেই সন্ত্রাসবাদীর মুখ থেকে যখন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে ইনভিটেশন আসে, তখন তো চমকে উঠতেই হয়েছিল, এখনো চমকে উঠতে হয়। একবার শুনবো জসিমউদ্দিন রহমানের বাইট, দেখুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন।
সুদীপ্ত সরকার, আপনার কাছে যাব। বাম আমল এবং তারপর তৃণমূল আমলে খারিজি মাদ্রাসার বাড়বাড়ন্তের কথা কাজী মাসুম আক্তার দা তুলে ধরছিলেন, তথ্য তাই বলছে। এমনকি উল্টে জসিমউদ্দিন রহমানি বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে বলবো বাংলাকে স্বাধীন করে বাংলাদেশে যোগ দিয়ে দিন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা প্রতিবাদমূলক শব্দও ব্যবহার করেননি। তাতেই বোঝা যাচ্ছে কেন বাড়বাড়ন্তটা হয়েছে। সুদীপ্ত সরকার, দেখুন, একটা কথা তো পরিষ্কার করে বলতে হয় যে আজকে রথযাত্রার শুভ অনুষ্ঠানে একটা ভালো আপনারা ইস্যু তুলেছেন, যেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। আজকে এটা তো ঘটনা যে খারিজি মাদ্রাসা এই শব্দটা যে আছে, খারিজি শব্দটা মানেটা কি? এদেরকে বৈধতা নেই তারা, কারণ হচ্ছে এরা সরকারি কোনো অনুদান নেয় না, এরা নিজের মতো করে মাদ্রাসা গুলোকে চালায়। এবং আমরা দেখেছি পূর্বের সরকারেও এদের একটা বড় সংগঠন এসে বিরাটভাবে আন্দোলন করেছে তাদেরকে বৈধতা দিতে হবে। তো সেটাকে দীর্ঘকাল তারা আন্দোলন করেছে, কিন্তু তারা সেটাতে সফল হয়নি। এবং আমাদের কি দেখা আছে যে বাম আমলে এই খারিজি মাদ্রাসার বিরুদ্ধে বুদ্ধদেব বাবু বলেছিল, বলার পর তাকে ক্ষমা চাইতে হয়েছে তার দলের নির্দেশে। এবং পরবর্তীকালে যেই খারিজি মাদ্রাসা সুবিধাবাদী যেসব রাজনৈতিক নেতা, তারা পরবর্তীকালে তৃণমূলে এসে বহল তবিয়তে এই খারিজি মাদ্রাসা যে যার নিজের অঞ্চলে বিশেষ করে বর্ডার এরিয়াতে চালিয়ে গেছে। আর এইগুলোর কোনো নথিভুক্ত নেই, এগুলোর কোনো বৈধতা নেই। আপনাকে তো পরিষ্কার বলছি যে এরা হচ্ছে সুবিধাবাদী ভোগী। আজকে এই খারিজি মাদ্রাসার বিরুদ্ধে এইখানে বসে আন্দোলন করেছে তাদের নেতারা যে খারিজি মাদ্রাসা থেকে বৈধতা দিতে হবে, তা সত্ত্বেও তারা সেটাতে অ্যাচিভ করতে পারেনি। দেশের নিরাপত্তার উপর তো কিছু নেই। আজকে যদি খারিজি মাদ্রাসায় যদি অবৈধ কিছু চলে, দেশের যে এজেন্সি গুলো আছে তাদের অধিকার আছে সেই মাদ্রাসাগুলো রেড করে তার তথ্য তার সমস্ত কিছু নিজের আয়ত্তে নেওয়া। আজকে আমি সকালবেলা আজকে খবরের কাগজ পড়ে অবাক হয়ে গেলাম যখন দেখলাম যে দেশের নিউক্লিয়ার প্ল্যান্টের প্রায় 19,000 খানা নাকি নথি নাকি ডার্ক ওয়েবে হয়ে গেছে, লিক হয়ে গেছে। তো দেশের নিরাপত্তার উপর আশা করি আমাদের দেশের যারা সুরক্ষা বাহিনী আছে তারা এই নিরাপত্তা গুলোকে সব দিক দিয়ে বাইকটা দিয়েছিলেন তখন আপনি তৃণমূলের সমর্থক ছিলেন। যাই হোক, এখন আপনি বলছেন সেটা ভালো লাগছে। কেউ বাইট দিল তাতে কিছু যায় আসে না, একজন টেরারিস্ট বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বাংলাকে ভাগ করে নিয়ে এদিকে চলে আসুন, তার পাল্টা কোনো মন্তব্য করতে হয় না। একজন এবিটির প্রধান, টেরারিজম সংগঠনের প্রধান বলছে এটা, এমনি কেউ বলছে না যে প্রধান জেল থেকে ছাড়া পেয়ে বলছে মমতা ব্যানার্জির নাম। কেন মমতা ব্যানার্জির নাম কেন বলছে? এত মুখ্যমন্ত্রী থাকতে এই দেশে। আমি একটা কথা বলি, বুঝলাম। আজকে সিআইএ একটা বড় তথ্য এসেছে, সিআইএ নাকি নরেন্দ্র মোদীকে আজকে চেষ্টা করেছিল ক্ষতি করার। সেখানে আজকে পুতিনের গাড়িতে নরেন্দ্র মোদীকে আলাদা করে বসিয়ে দিয়েছিল। তো দেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীকে মারার চেষ্টা সে যে রাষ্ট্রে বুঝলাম না না, এটার কোনো কম্প্যারিজন হয় না স্যার। দেবাশিস ঘোষের কাছে আসি। এদের কি কোনো কম্প্যারিজন হয়? এটা কি কম্প্যারিজন? একজন সন্ত্রাসবাদী বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভেঙে বাংলাদেশে চলে আসুন, এর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলা হওয়ার ছকের কি কম্প্যারিজন হয়? এটার কোনো লজিক নেই স্যার, কোনো লজিক নেই। সরি স্যার, এর দুটোর মধ্যে কোনোভাবে কোনো মিল নেই। দেবাশিস ঘোষ একটু আগে বলছিলেন সুদীপ্তদা যে বুদ্ধদেব ভট্টাচার্য যখন বলেছিলেন যে খারিজি মাদ্রাসায় জঙ্গির চাষ হয়, তারপর তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এই তোষণের রাজনীতি বামেরা করেছে, তারপর তৃণমূল করেছে, তাই জন্য আজকে এই ফসল হচ্ছে খারিজি মাদ্রাসার এবং সন্ত্রাসবাদের। উত্তর দিন স্যার এটা। আমি উত্তর দিচ্ছি আপনার কথার। আমি তার আগে দুটো কথা বলি। আজকে আপনি ন্যাশনাল সিকিউরিটির কথা বলছিলেন, সুদীপ্তবাবু ন্যাশনাল সিকিউরিটির কথা বলছিল, দেশের নিরাপত্তা। ডেফিনেটলি এই যে খারিজি মাদ্রাসা যা যা বলছেন সেই তথ্য যদি সত্যি হয় তাহলে তো ঠিক আছে, নিরাপত্তার প্রশ্ন আসবে। আমি বলছি আজকে সব থেকে বড় খবর কি হওয়া উচিত ছিল, ভারতের যে পরমাণু তথ্য সেটা বেহাত হয়ে গেছে। 19,000 ফাইল বেরিয়ে গেছে এবং সেটা ডার্ক ওয়েবে আছে। আমাদের পরমাণু শক্তির সমস্ত ব্লুপ্রিন্ট সেখানে আছে। সেই যে নিরাপত্তা, তার থেকে কোনটা বেশি নিরাপত্তার কথা বলছি আমরা, সেটা রিলায়েন্সের দিকে আঙুল উঠেছে। সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি কিশোর চুপ, রিপাবলিক বাংলা না চুপ কেন? ওটাকে আপনার মনে হচ্ছে আমি সাপোর্ট করছি? এটা তো দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন যদি এটা সত্যি হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে তার মানে এতদিন ধরে এই রাজ্যে খারিজি মাদ্রাসার বাড়বাড়ন্তটা জাস্টিফাইড হয়ে গেল, জায়গায় আসছে। জাস্টিফাইড হয়ে গেল। নিরাপত্তা আজকে বিঘ্নিত। 19,000
20,000 ফাইল বেহাত হয়ে গেছে। আজকে 19 দিন হয়ে গেল, 18 দিন হয়ে গেল, সোনাম ওয়াংচুক হয়েছে না, অভিযোগ এসেছে। শেষ করতে দিন। হ্যাঁ। সোনাম ওয়াংচুক আজকে অনশনে আছেন, উনি মারা যাওয়ার জায়গায় রয়েছেন, মৃতপ্রায়। কেন? ওনার নিজের স্বার্থে এক আছে। সেকেন্ড, এক দেশের নম্বর শিক্ষা স্যার, ব্যবস্থা, আপনি বলছেন শেষ করতে রিপাবলিক দিন। চুপ রয়েছে নিরাপত্তা নিউক্লিয়ারের প্রশ্ন, খবরটা নিয়ে, মানুষের শিক্ষা এমনটা প্রশ্ন, নয়। ন্যাশনাল শিক্ষা চ্যানেলে প্রশ্ন। এক সেকেন্ড স্যার, আমি বলে দিই স্যার, বলে দিই এক সেকেন্ড স্যার, খবরকে এক সেকেন্ড, ঘোরাবার জন্য, এক সেকেন্ড স্যার, মুখ ফেরাবার আমি বলে জন্য দিই, অন্যদিকে রিপাবলিক নিয়ে যাচ্ছেন। টিভিতে টানা কভারেজ হয়েছে, এই নিউক্লিয়ার যে তথ্য লিক হয়েছে সেটা নিয়ে টানা কভারেজ হয়েছে, ওরা করছে। আমরা বাংলাটা নিয়ে বলবো, অবশ্যই করছে। আপনি দেখেন রিপাবলিক টিভি দেখেন, আজকে দিনের দেখেন রিপাবলিকের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কি বলছে দেখেন। আমি আসবো পশ্চিমবঙ্গের কথা, আমি আসবো পশ্চিমবঙ্গের কথা। কমিউনিস্ট পার্টিরা, এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টি। মাদ্রাসা, খারিজি মাদ্রাসা ওনার কাছে ছোট হয়, যেখান থেকে জঙ্গি ঢুকে পড়ে ওনার কাছে ছোট হয়, যেখান থেকে জঙ্গি বসে পড়ে সেখানে ছোট হয়, যেখান থেকে আজকে ভারতবর্ষকে বেঁচে দিয়েছেন সেখানে ছোট হয়। এটাই হচ্ছে আপনাদের অসুবিধা। খারিজি মাদ্রাসা হচ্ছে ওনার কাছে ছোট ব্যাপার, এই হচ্ছে অসুবিধা আপনাদের, এই হচ্ছে অসুবিধা। দিন পড়ে আছে দেবাশিস দা, আপনার মধ্যে একটা বাইক দেখে একটা বাইক অসুবিধা, নিচে গালি হয়েছে, শিক্ষা ব্যবস্থা বসে গেছে, আপনারা চুপ করে বসে এক সেকেন্ড আছেন। দেবাশিস দা, আমি জাস্ট কারেক্ট দেবাশিস দা, আমি জাস্ট কারেক্ট করলাম। এই মানুষটা বসে আছে, আমরা একটা সোনাম ওয়াংচুকের কথায় আসি। দেবাশিস দা, আমি কারেক্ট করলাম। কমিউনিস্ট ঠিক করবে, কমিউনিস্টরা ঠিক করবে, রিপাবলিক বাংলা কি প্রোগ্রাম করে না কোনো? না, আমি এইসব লোককে ঢেকে আমি disclaimer দিয়ে রাখি। এইসব ঢেকে করে আমি আরো একবার ডিসক্লেমার দিয়ে রাখি, নিউক্লিয়ার ডকুমেন্টস লিক হয়েছে কিনা সে নিয়ে তদন্ত চলছে, সেটা নিয়ে ন্যাশনাল কভারেজ হয়েছে। দেবাশিস দা, আপনি ভুল কথা বলেছেন। আমি আর সোনাম ওয়াংচুক, আমি আসি রাজ্যের কথায়, আমি আজ দেবাশিস দা এখনো বলেননি, আমি আসি রাজ্যের কথায়। আমি ন্যাশনাল ইস্যু নিয়ে ন্যাশনাল চ্যানেলে ডিবেটও হচ্ছে, খবরও হচ্ছে। দেবাশিস দা, আমার কথা হচ্ছে এ রাজ্যে খারিজি মাদ্রাসার বাড়বাড়ন্ত এবং সন্ত্রাসের বাড়বাড়ন্ত, এই নিয়ে আপনি কথা বলবেন না? কথা বলবো না। তাহলে বলুন বুদ্ধদেব বাবু কেন বলেছিলেন, তারপর কি করেছেন আপনারা? আচ্ছা, উনি বলেনি, উনি বলেন সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন আপনি কোথায় বলেছিলেন? আন্দোলন করেছি, আপনি তখন আন্দোলন করেছি, আন্দোলন করেছি। আপনি কোথায় ছিলেন? আমি একটা প্রতিনিধি দেখাবো, হাওড়ার একটি হাসপাতালে আমাদের প্রতিনিধি অর্ণব গিয়ে দেখিয়েছে কিভাবে সেখানেও রেড হয়েছে। আমি আসি, দেবাশিসদার কথা শেষ হয়ে আরেকজন দেবাশিসদা রয়েছেন, তার কাছে যাব, তিনি এখনো বলেননি। প্রতিবেদন হাওড়ার হাসপাতালে অর্ণবের সিকোয়েন্স দেখুন। উত্তরপ্রদেশ এটিএস এর কেস এবং সেই কেসটাকেই এফআইআরটাকে নিয়েই কিন্তু উত্তরপ্রদেশের যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রয়েছে, অর্থাৎ লখনৌ ইডি অফিসের যারা অফিসিয়ালসরা, তারা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা রেড করছেন। এবং তার মধ্যে ঠিক আমার পিছনে থাকা যে হসপিটালটি রয়েছে তাহারিয়া হসপিটাল, সেখানেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসে পৌঁছেছেন, সঙ্গে সিআরপিএফ এর যারা আধিকারিকরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। এই অনুপ্রবেশকারীরা আসতো, তাদেরকে শেল্টার দেওয়া থেকে শুরু করে তাদের পরিচয়পত্র তৈরি করিয়ে দেওয়া, এই কেসটা কিন্তু উত্তরপ্রদেশ এটিএস প্রথম কিন্তু এটা ট্র্যাক ডাউন করে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে দীর্ঘ সময় ধরে কিন্তু তার তদন্ত চলে এবং সেই তদন্তে একাধিক কানেকশন উঠে আসে এই রাজ্যের, এবং তারপরেই কিন্তু আজকের এই রেড এই মুহূর্তে চলছে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে অনুপ্রবেশকারীদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভারতীয় পরিচয়পত্রের মাধ্যমে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই কেসে কিন্তু উঠে এসেছে, এবং তার মাধ্যমে কোটি কোটি টাকা ট্রেল হয়েছে, এবং সেই টাকা ঠিক কোথায় কিভাবে ঢুকেছে তারই কিন্তু তদন্ত শুরু করেছিলেন ইডির আধিকারিকরা, এবং সেখান থেকেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর নাম উঠে আসে, এবং সেই অনুযায়ী কিন্তু আজকের এই তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে। বেশ, আমি এক এক করে বলতে বলবো। দেবাশিস চৌধুরী এখনো বলেনি, দেবাশিস ঘোষ শেষ করবেন, তারপরে আমি দেবাশিস চৌধুরীর কাছে যাবো। একে অপরের উপর বলবেন না। দেবাশিস দা, আপনি এদিক ওদিক না চলে গিয়ে আমি আপনাকে বলছি, আপনি যে ইস্যু তুলছেন ন্যাশনাল, সেটা ন্যাশনাল চ্যানেলে কভার হচ্ছে। আমি বাংলার ইস্যু নিয়ে কথা বলছি, এটা রিপাবলিক বাংলা। বাংলায় খারিজি মাদ্রাসায় এটিএস এর রেড হচ্ছে, সন্ত্রাসের অভিযোগ উঠছে। আমি বলছি বাম আমল এবং তৃণমূল আমলে যেটার বাড়বাড়ন্ত হয়েছে, কেন আটকানো যায়নি? 30 সেকেন্ডস। দেখুন, আজকে রথযাত্রার দিন আমি তো ছোট জগন্নাথ হয়ে বসে থাকতে পারবো না, আমাকে ছোট তো বলতেই জগন্নাথ হবে, শব্দটা কারণ আপনি আমার রাজ্য
বলবেন? আমার রাজ্য, আমার দেশের আপত্তি আছে। এইটাই কমিউনিজম। আমাদের দেবতাকে, আমাদের ভগবানকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করা, এটা এটাই কমিউনিজম। এটাই কমিউনিজম। এটাই কমিউনিজম। এটাই কমিউনিজম। এটা শুধু ভারতবর্ষ বলে না, এই বাক স্বাধীনতা আছে। অন্য কোথাও জীব দিলে চিনি না। প্রীতম উনি শেষ করুন স্যার, এই শব্দটা না ব্যবহার করে বলুন। আরে ছোট জগন্নাথ প্রচলিত কথা আপনি জানেন না? আপনি শেষ করুন। ইতিহাসের সঙ্গে সঙ্গে বাংলা ঘুরে সব জায়গায় ওই আপনি আচ্ছা প্রীতম উনি বলতে চাইছেন অসুবিধা হবে আমার। আচ্ছা উনি শেষ করুন। আমি বলতে চাইছি আমার দেশের নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা তো একসাথে জড়িয়ে আছে। আপনারা দেশের নিরাপত্তাটাকে সরিয়ে দিয়ে রাজ্যের নিরাপত্তা আনবেন কি করে? মানে পশ্চিমবঙ্গ কি দেশের বাইরের কোনো রাজ্য নাকি? মানে আমার দেশ যদি আজকে বিপদগ্রস্ত হয়, আমার পশ্চিমবঙ্গে সে এফেক্ট পড়বে না? আমি সেটা বলবো না। আর আপনি তো অলরেডি বলেছেন যে এটা নিয়ে ইডি বা এটিএস অলরেডি একটা কিছু কাজ করছে। যখন চায়নার সাথে এগ্রিমেন্ট করতে গেছিলেন, যখন চায়নার সাথে এগ্রিমেন্ট করেছেন, তো সেটা নিয়ে কথা বলুন। যখন চায়নার যুদ্ধ হচ্ছিল, আপনারা কেন সাপোর্ট করছিলেন চায়নাকে? যখন ভারতবর্ষে আক্রমণ করছিল, আচ্ছা দেবাশিস চৌধুরী কথা বলেছি। সুতরাং অস্ট্রেলিয়ার কথা বলে ডায়লগ না দেবাশিস চৌধুরী 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড। স্যার এই খারিজি মাদ্রাসাগুলোর বাড়বাড়ন্ত কি এখন হচ্ছে? এগুলো আটকানো যায়নি কেন? দেবাশিস চৌধুরী 30 সেকেন্ড। দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এই যে ডেমোগ্রাফিক চেঞ্জ, এটা একটা বাস্তব, এটা কেউ অস্বীকার করতে পারবে না। ডান বাম যেই হোক, ডেমোগ্রাফিক চেঞ্জ যেভাবে হয়েছে, 13% মুসলমান জনসংখ্যা ছিল 47 সালে, সেটা বেড়ে আজকে প্রায় 40-এর কাছাকাছি হয়েছে। অ্যাবনর্মাল একটা মুসলিম পপুলেশনের গ্রোথ, এই ডেমোগ্রাফিক চেঞ্জ ভারতবর্ষের কোথাও দেখা যায়নি। এর জন্য বাংলাদেশ কতটা দায়ী, তারপরে সেখান থেকে অনুপ্রবেশকারী কতটা দায়ী, রোহিঙ্গা কতটা দায়ী প্রভৃতি অনেক রকমের রিজনস আছে। এই ডেমোগ্রাফিক চেঞ্জের সঙ্গে সঙ্গে যেটা পশ্চিমবঙ্গে আতুরঘর হয়ে গেছিলো, সেটা আমরা খাগড়াগড়, কালিয়াচক প্রভৃতি বিভিন্ন জায়গায় দেখেছি। কেমনভাবে জিহাদিদের আখড়া হয়ে গেছিল পশ্চিমবঙ্গ, জিহাদিদের আতুরঘর হয়েছিল। এই সব বিমর্শের মাঝখানে সেন্টারে সেটা হচ্ছে খারাজি মাদ্রাসা। খারাজি মাদ্রাসা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এটা খুব সাধু বিষয়। কেননা খারাজি মাদ্রাসা, যেটা মাসুম আক্তার যেরকম বললেন, আমরা ইতিমধ্যেই জানি 12টা জেলা প্রভাবিত খারাজি মাদ্রাসা দিয়ে। কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, নর্থ এবং সাউথ 24 পারগানাস, 12টা জেলা প্রভাবিত। 10,000-এর মতন সংখ্যা আছে। মাসুম আক্তার সাহেব বললেন 7,000-এর মতো। শামসুর আলী মল্লিক বলছিলেন এগুলো সব অনাথ আশ্রম। এবার অনাথ আশ্রম, আমি টেকনিক্যাল বিষয়তে আসছি, রেজিস্ট্রেশন ইত্যাদির বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই খারাজি মাদ্রাসাগুলো প্রাইভেট ইন্ডিভিজুয়ালরা চালায়, কিছু কিছু ইসলামিক অর্গানাইজেশন আছে তারা চালায়, এবং লোকাল কমিউনিটি মুসলমানদের তারা এটাকে চালায়। মূলত যেটা যেটা খেরাতের পয়সা, দানের যে টাকা আছে বা জাকাতের টাকা, তার উপরে চলে, বিদেশ থেকে কিছু টাকা আসে। এবার এগুলো হচ্ছে মাদ্রাসা, টেকনিক্যালি এগুলো হচ্ছে এডুকেশন ইনস্টিটিউট। কারণ মাদ্রাসার মানে হচ্ছে যেখানে তালিবানরা মানে শিষ্যরা যেখানে লেখাপড়া শেখে, ছাত্রছাত্রীরা পড়াশোনা শেখে, সেটাকে বলা হয় মাদ্রাসা। কিন্তু এরা কোনো এডুকেশন যে সংস্থা ভারতবর্ষের, ভারত সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের যেখানে এডুকেশনের ডিপার্টমেন্ট আছে, একটা মাদ্রাসা বোর্ড পশ্চিমবঙ্গে আছে, মাদ্রাসা এডুকেশনের একটা পুরো টোটাল একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। এরা কিন্তু কোনো এডুকেশন বডির কাছে রেজিস্ট্রেশন করায় না। এরা রেজিস্ট্রেশন করায় আইদার সোসাইটিজ অ্যাক্ট বা ট্রাস্ট অ্যাক্ট বা ওয়াকফ বা কোনো এমন একটা জায়গায় রেজিস্ট্রেশন থাকে, ট্রাস্ট এনজিওর জায়গা থাকে, যেখানে অনেক রকমের কাজ করা যায়। এরা কোনো এডুকেশনের জায়গায় রেজিস্ট্রেশন কেন করায় না? এরা কেন মাদ্রাসা বোর্ডের কাছে যায় না? এরা কেন হায়ার সেকেন্ডারি বোর্ডের কাছে যায় না? এরা কেন সেকেন্ডারি বোর্ডের কাছে যায় না? এরা কোন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে? রামকৃষ্ণ মিশনকে কেউ কখনো এটিএস দেখবে? রামকৃষ্ণ মিশনে কখন এটিএস যাবে? আমাদের মুসলমান ভাই বোনেদের প্রয়োজন তারা ইন্ট্রোস্পেকশন করুক, তারা নিজেরা ভাবুক যে এই বামপন্থীদের কথায় উস্কে যেরকম বাবরিতে ধ্বংসলীলা হয়েছে, এই বামপন্থীদের জন্যই মুসলমান সমাজের আজকে এই দুর্গতি হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আরএসএস এর সঙ্গে মিলে না চলে, তাহলে কিন্তু সংখ্যালঘু সমাজের কপালে অনেক দুঃখ আছে। এবং আমি দাদাকে বলি, দাদা আপনার পুরো কথা আমি শুনেছি। আমি দেবাশিস দাকে শুধু একটা কথা বলি, আপনি সবসময় বামপন্থীরা কভার ফায়ার করে জিহাদিদের, কেন? এই খারাজি মাদ্রাসার কারিকুলাম কারা তৈরি করে? তবলিগ কারা তৈরি করে? দারুল উলুম উলেমা হিন্দ, দেওবন্দ, বরেলভি, এরা কারিকুলাম তৈরি করে। এবং এই কারিকুলামের মধ্যে রয়েছে ওয়াহাবি ইসলাম, সালাফি ইসলাম, সুফি নেই, একাত্ম ভাব নেই। এমন একটা সিলেবাস যেটা রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, ইসলামিক ফান্ডামেন্টালিজম তৈরি করে। এবং দেবাশিস দা, আপনাকে একটাই কথা শুধু বলার, আপনারা বামপন্থীরা কখনো ফলস ইকুইভ্যালেন্স করবে না। বাংচুর সাথে আজকে বাংলার খারাজি মাদ্রাসা ইকুয়েট করবেন না।
কোথায় আপনারা লক্ষ্য করবেন না, এটা আপনাদের অপরাধ, এটা আপনাদের পাপ, এটা আপনাদের অপরাধ। আপনারা কমিউনিস্টদের বিরোধিতা করবেন, আপনারা আজকে খারাজি মাদ্রাসা জাস্টিফাই করবেন, আপনারা মুসলিম বিরোধিতা, আপনারা ওয়াকফ চুকের পেছনে লুকিয়ে জিহাদিদের সমর্থন করছেন। লজ্জা আপনারা ওয়াকফ চুকের পেছনে লুকিয়ে জিহাদিদের সমর্থন করছেন। সামনে যান না, যাচ্ছেন না কেন, যাচ্ছেন না কেন? আমি বলি একটা কথা, আপনারা কখনোই আপনাদের কথা বলতে চাই না, আপনাদের ফলস ইকুইভ্যালেন্স হয়ে গেল, আমরা কখনোই স্বীকার করব না। পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ যদি হিন্দু দাদা উনি কথা বলছেন, আপনাদের বামপন্থাকে খারিজ করে দেবাশিস দা, অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রং হয় কোনোদিন এসব হতে পারে না। 34 বছরের বামপন্থীদের রাজনীতি একদম বাতিল করেছে। আপনারা মাথা চালান না, কোনো জায়গা তাই আজকে পশ্চিমবঙ্গের এই হাল। মমতা ব্যানার্জি নিয়ে আসছে আপনাদের প্রতিষ্ঠান সরস্বতী বিদ্যা মন্দির, আরএসএস এর শিশু মন্দির, সরস্বতী শিশু মন্দির, আরএসএস এর স্কুল থেকে মুসলমানরা আপনারা মাথা চালান, ডাক্তার তৈরি হচ্ছে। আপনি কি জানেন? আপনি কি জানেন? আপনি কি জানেন? আমি একটা কথা বলতে চাই, আমি দেখাতে চাই 2011 সালে কতগুলো মাদ্রাসা ছিল আর এখন কতগুলো আছে এক এক করে। স্যার আমি আসি, আমি একবার তথ্য দেখাই, নাহলে শোনা যাবে না। আমি দেখাতে চাই জুনিয়র হাই মাদ্রাসা 2011 সালে কত ছিল, 2025 সালে কত হলো, আমি সেই কম্প্যারিজনটা একবার দেখাতে চাই। গ্রাফিক্স নিতে বলবো। জুনিয়র হাই মাদ্রাসা এবং খারিজি মাদ্রাসার তথ্যটা আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন মাধ্যমে দেখাচ্ছি। জুনিয়র হাই মাদ্রাসা 110টি ছিল, হাই মাদ্রাসা 394টি এবং সিনিয়র মাদ্রাসা ছিল 102টি। আর খারিজি মাদ্রাসা কতগুলি ছিল? সম্ভবত 614টি, তাই তো? না, 2011 সালের কথা বলছি। 7,000 2011 সালে, আর 2025 সালে সেটা 11,000 হয়েছে, তাই তো স্যার? কাজী মাসুম আক্তার বলবেন এই বিষয়, এই তো সংখ্যার বিষয়। 2007 থেকে 2011 থেকে 2025 11,000 হয়ে গিয়েছে খারিজি মাদ্রাসা, 7,000 থেকে 11,000। বেশ, সবার কাছে 30 সেকেন্ড। কাজী মাসুম আক্তার, কাজী মাসুম আক্তার 30 সেকেন্ড। টাইমার, কাজী দাকে টাইমার। আসছি স্যার, 614টা। শোনা যাচ্ছে না, অডিও দাও, বলুন বলুন, আপনি বলুন। 614টা সরকারি মাদ্রাসা, 614, বাকি 7,000 হচ্ছে খারিজি। 614টা হচ্ছে সরকারি মাদ্রাসা, বাকি 7,000 মাদ্রাসা, প্রায় 7,000 খারিজি। আমি একটু বলে দিই দাদা, সমস্যাটা কোথায়? এক হচ্ছে অর্থগুলো এসেছে করতে, কিভাবে এসেছে, তার আয় ব্যয়, তার হিসেব, তার নথি, তার কাগজ। সেকেন্ড যেটা এটা দেখা, সেকেন্ড হচ্ছে 6 থেকে 14 বছরের প্রত্যেকটা 7,000 থেকে 11,000 হয়েছে তো। এটা বলে দিন, বলে গুরুত্বপূর্ণ কথা। 6 থেকে 14 বছর পর্যন্ত ভারতীয় যে কোনো শিশুর শিক্ষার অধিকার, আইন অনুযায়ী শিক্ষার উপর অধিকার আছে। যারা খারিজি মাদ্রাসায় পড়ছে, যে মুসলমান শিশুগুলো, তাদের শিক্ষার অধিকার, আইন অনুযায়ী শিক্ষা কেন হয়? তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমি বলতে হবে শামসুর আলী মল্লিক 30 সেকেন্ড দিচ্ছি, আপনি বলুন কেন 7,000 থেকে 11,000 হয়ে গেল খারিজি মাদ্রাসায়? বেআইনি মাদ্রাসাগুলোকে মনিটর কে করবে? 30 সেকেন্ড। আসছি দেবাশিস দা, প্রত্যেককে 30 সেকেন্ড করে দেবো। 30 সেকেন্ড দেবো, আপনাকে দেবো দেবাশিস দা 30 সেকেন্ড। প্রথমেই বলছি, আমরা যদি কোনো বায়াস হয়ে আমরা যদি কোনো আলোচনা অংশগ্রহণ করি, তাহলে কিন্তু আলোচনা বৃথা হবে। সেই জন্য আমি বলবো, বায়াস করে যে সিদ্ধান্তই নেওয়া হচ্ছে খারিজি মাদ্রাসা মানে হচ্ছে সন্ত্রাসের আঁতুড়ঘর, সুতরাং খারিজি মাদ্রাসার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। 7,000 থেকে 11,000 কেন হয়েছে, এই প্রশ্নটা করার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে গ্রাম বাংলার যে সরকারি স্কুলগুলো, যেখানে গরিব ছেলেমেয়েরা বিনা পয়সায় প্রাইমারি স্কুলে পড়তে পারে, সেই সমস্ত স্কুলগুলো 1,000 বন্ধ হয়েছে।
আর তার ফলে খারিজি মাদ্রাসা খুলে গিয়েছে। বাহ, দেবাশিস দা কাউন্টার করবে। সময় কম স্যার, সত্যি সময় কম, 30 সেকেন্ড। দেবাশিস চৌধুরী, আমি শুধু একটা সময় কম স্যার, 30 সেকেন্ড। আমার শুধু একটা ক্ল্যারিফিকেশন, আসাম থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে যত সরস্বতী শিশু মন্দির RSS স্কুল আছে, সেখান থেকে মুসলমান ছেলেরা, ছাত্রছাত্রীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার এবং এমনকি কি বলে স্কুল শিক্ষক এবং প্রশাসনিক ইসেতে চাকরি করছে, IAS IPS হয়েছে। RSS এর স্কুল থেকে মুসলমান ছাত্রছাত্রীরা IAS IPS হচ্ছে, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। এটা জানা উচিত বামপন্থীদের। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আর তৈরি করছে এই বামপন্থীরা। সন্ন্যাসীদের হত্যা করা থেকে শুরু করে আজকে ধানতলা বান্দর থেকে শুরু করে আজকে নির্বিচারে হিন্দু বাঙালিদের হত্যা করা থেকে শুরু করে ঝাঁপিতে এরকম হত্যাকাণ্ড ঘটিয়েছিল। পৃথিবীর সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছিল শেষ করতে হচ্ছে। আজকের পোল রেজাল্ট দেখাবো। দর্শকদের প্রশ্ন করেছিলাম যে আপনারা কি মনে করেন যে আসলে জেহাদি সন্ত্রাসী পুষে রাখতে, ভোট বাক্স পুষে রাখতে কি এর আগের সরকারগুলো এই খারিজি মাদ্রাসার বাড়বাড়ন্ত হতে দিয়েছে? কি বলছেন আপনারা দেখাবো। প্রথমে ফেসবুকের রেজাল্ট উঠে আসছে। গত 40 মিনিটে প্রায় 18,000 ভোট পড়েছে। ফেসবুকে হ্যাঁ বলছেন 63%, না বলছেন 37%। 63% মানুষ বলছেন হ্যাঁ, এদেরকে পুষে রাখা হয়েছিল ভোট বাক্সের জন্য এবং সন্ত্রাসের জন্য। ইউটিউবে 94% মানুষ বলছেন হ্যাঁ, ইউটিউবে প্রায় 12,000 ভোট পড়েছে 40 মিনিটে, 94% মানুষ বলছেন হ্যাঁ। এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলছেন 81% মানুষ, প্রায় 4,000 মানুষ ভোট করেছেন 40 মিনিটে, বলছেন হ্যাঁ 81%। অর্থাৎ খারিজি মাদ্রাসাগুলো, বেআইনি মাদ্রাসাগুলো, আমি আবারও ডিসক্লেমার দেবো, কোনো ধর্মের এগেনস্টে, কোনো মাদ্রাসার এগেনস্টে, কোনো ইসলামের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে কোনো আলোচনা হয়নি। হয়েছে খারিজি মাদ্রাসার বিরুদ্ধে, যার অর্থ বেআইনি মাদ্রাসা, যেখানে আজকে রেড হয়েছে। অ্যান্টি টেরোরিজম স্কোয়াড থেকে রেড চালাতে হয়েছে, তার মানে সন্ত্রাস যোগ অবশ্যই আছে। কেন হয়েছে তার উত্তর হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে, খুব অদূরেই পাওয়া যাবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। শাস্ত্রে বলা হয় রথে চ বামন দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে। রথযাত্রার শুভেচ্ছা সকলকে। পুরী থেকে সরাসরি ছবি দেখাচ্ছি। পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথ এগিয়ে চলেছে এবং এই মুহূর্তে রথযাত্রার এক একটা ছবি সকাল থেকে রিপাবলিক বাংলা যেমন দেখিয়েছি, সরাসরি ছবি দেখাচ্ছি। পুরী থেকে বড় দণ্ড ধরে জগন্নাথের রথ এগিয়ে চলেছে। শ্রী জগন্নাথ দেব, শ্রী পুরুষোত্তম, পরম পুরুষোত্তম ভগবান রথে চড়ে ভক্তদের ওপর কৃপা দৃষ্টি বর্ষণ করতে করতে এগিয়ে চলেছেন বড় দণ্ড ধরে। পুরী থেকে সরাসরি ছবি। রথে চ বামন দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে মানে কি? শ্রী জগন্নাথ দেবকে যখন রথে দর্শন করা হয় তখন পুনর্জন্ম হয় না। শাস্ত্রে বলা হয়, শঙ্করাচার্য বলছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননীর জঠরতে শয়নম, অর্থাৎ বারবার জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির এই চক্রে আবর্তিত হয় মানুষ। কিন্তু জগন্নাথ দেবের দর্শন যখন করা হয় রথের উপর বসে থাকা অবস্থায়, তখনই চক্র থেকে মুক্তি লাভ করে মানুষ চলে যান ভগবানের রাজত্বে শ্রী গোলকধামে। সরাসরি এবার দেখব মায়াপুরের ছবি। মায়াপুরের সকাল থেকে আমরা ছবি দেখিয়ে এসেছি। পুরী, মায়াপুর, মাহেশের। মায়াপুরে কি অবস্থা? মায়াপুরে শ্রী জগন্নাথ দেব এগিয়ে চলেছেন রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দির পর্যন্ত। শ্রী জগন্নাথ দেব মায়াপুর চন্দ্রোদয় মন্দিরেই থাকবেন, সেটাই গুন্ডিচা মন্দির এবং মাসির বাড়ি হিসেবে জগন্নাথ দেব থাকবেন। তারপর উল্টো রথে আবার ফিরে আসবেন রাজাপুর জগন্নাথ মন্দিরে। এরপরে হুগলির মাহেশের ছবি। প্রায় 615 বছরের পুরনো জগন্নাথ মন্দির। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে যে জগন্নাথ মন্দিরে এসেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেই জগন্নাথ মন্দিরের ছবি দেখাচ্ছি। মাহেশে জগন্নাথ দেবের দর্শন হচ্ছে।
এবং তারপরেই দেখাবো সকাল থেকে যে ছবি বারবার দেখিয়েছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে পৌঁছেছিলেন কলকাতা ইসকনে শ্রী জগন্নাথ দেবের ছবি। এই কলকাতা ইসকনের রথযাত্রায় আমারও সৌভাগ্য হয়েছে সেবা করার, অনেকেই সেখানে গিয়েছেন আপনারা, এবং দর্শকদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন গিয়েছিলেন এবং তার পরবর্তীকালে রথের ওপর শ্রী জগন্নাথ দেব যখন অধিষ্ঠান করছেন সেই ছবি। জগন্নাথ দেব সরাসরি সেই ছবি একদিকে যেমন দেখাচ্ছিলাম পুরীর, একটু আগের ছবি দেখাচ্ছি কলকাতা ইসকনের। কলকাতা ইসকন থেকে বেরিয়ে পার্ক স্ট্রিটে তিনি যাবেন এবং এরপর দেখাবো মেচেদার ছবি। মেচেদা ইসকন মন্দিরেও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি সেই রথের উদ্বোধন করেন, তিনি ঝাঁট দেন, ঝাঁট দিয়ে সোনার ঝাড়ু দিয়ে তিনি ঝাঁট দিয়ে রথের সূচনা করেন। সেই শুভ সূচনার পরে শ্রী জগন্নাথ দেবের রথ মেচেদা ইসকন থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে যায়। রাজ্যের দিকে দিকে, দেশের দিকে দিকে আজ রথযাত্রা উপলক্ষে শ্রী জগন্নাথ দেবের রথ যেমন এগিয়ে চলেছে, অনেক জায়গায় রথ পৌঁছে গিয়েছে গুন্ডিচা মন্দিরে, অনেক জায়গায় জগন্নাথ দেব এখনও রথের ওপর অধিষ্ঠান করে পৌঁছচ্ছেন গুন্ডিচার দিকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।